নমস্কার, আপনি দেখছেন চ্যানেল 10। আপনার সঙ্গে আমি কুসুমিতা নিয়ে 7টা সার্চলাইট। 7টা সার্চলাইটে আজ আমরা চোখ রাখবো একটু অন্য খবরের দিকে। নবাগতকে একটু শিখিয়ে পড়িয়ে নেওয়ার চেষ্টা সবাই করে, আর না হলে ওরা দাদা কি করে হবে। অভিযোগ এমন কথাই নাকি বলেছে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ হস্টেলের কয়েকজন সিনিয়র। শিখিয়ে পড়িয়ে নেওয়া আসলে কিন্তু র্যাগিংয়েরই নামান্তর মাত্র। এবছর মার্চ মাসের প্রথম সপ্তাহেই সংবাদের শিরোনামে আসে আমান কচরুর মৃত্যুর ঘটনা। মৃত্যু না বলে হত্যা বলাই বোধহয় শ্রেয়। ডাক্তারি পড়তে গিয়ে মদ্যপ সিনিয়রদের শিকার হন আমান। 19 বছরের প্রতিশ্রুতিমান ছাত্রের মৃত্যু নাড়িয়ে দেয় গোটা দেশ। কড়া পদক্ষেপ করার কথা বলেছে সরকার, কিন্তু লাভ বিশেষ হয়নি। তারপরেও অন্ধ্রপ্রদেশের একটি কলেজে পড়তে গিয়ে র্যাগিং এর শিকার হয়েছেন এক ছাত্রী। তিনি পড়াশোনায় ছেদ টেনেছেন আতঙ্কে। তারপরে এ রাজ্যেও র্যাগিং এর ঘটনা ঘটে চলেছে। সাম্প্রতিকতম সংযোজন রায়গঞ্জের ছাত্র অতুল রবিদাস। তাকে ভাষা শিক্ষা দেওয়ার নামে মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়েছেন কলেজ হস্টেলের মনিটর সহ সিনিয়র ছাত্ররা। অভিযোগ তেমনই, আর আইন অনুযায়ী এ ধরনের অপরাধে চরম শাস্তি দেওয়াই নিয়ম। আর মৃত আমান কচরুর বাবা রাজ কচরুও তাই চান। পশ্চিমবঙ্গে এসেছেন তিনি। রাজ্যপালকে আবেদন জানিয়েছেন তিনি যাতে লক্ষ্য রাখেন আর যেন কেউ আমান কচরু না হন। একসময় র্যাগিং ছিল হাসি ঠাট্টায় সীমাবদ্ধ, কিন্তু ধীরে ধীরে র্যাগিং শব্দের অর্থই বদলে যায়। র্যাগিং হয়ে যায় অত্যাচারের নামান্তর। সেই অত্যাচার কখনো শারীরিক, কখনো মানসিক, কখনো বা অপমানজনক। বুদ্ধিমত্তা যাচাইয়ের বদলে র্যাগিং ধীরে ধীরে হয়ে যায় তামাশা, তারপরে অত্যাচার। র্যাগিং এর অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি পেতে হতে পারে, শেষ হয়ে যেতে পারে ভবিষ্যৎ। তা সত্ত্বেও কেন র্যাগিং? স্রেফ দাদাগিরির জন্য, নাকি এককালে র্যাগিং এর শিকার হয়েছেন যারা জুনিয়র ছাত্রদের ওপরে অত্যাচার করে তা ফিরিয়ে দিতে চান? উত্তর আমাদের জানা নেই। চ্যানেল 10। এটা কি সত্যি শিক্ষা দেওয়ার চেষ্টা, নাকি কোন রকমের নিজেরা যা ভোগ করেছি সেটাই অন্যের উপর ফিরিয়ে দেওয়ার একটা বল প্রয়োগ? আমরা জানি না, তবে আমরা জানতে চাই, আর আমরা চাই এটা বন্ধ হয়ে যাক, এই র্যাগিং বন্ধ হোক চিরতরে। এ নিয়ে আজ আমরা আলোচনা করব। আর আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এমন একজন যিনি নিজের জীবন দিয়ে শিখেছেন সত্যি র্যাগিং মানুষের জীবনে কি ভয়াবহতা নিয়ে আসতে পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমান কচরুর বাবা ডক্টর রাজ কচরু, এবং আমার সঙ্গে রয়েছেন কুশল ব্যানার্জি, সেভের প্রেসিডেন্ট, সেভ মানে সোসাইটি এগেইনস্ট ভায়োলেশন ইন এডুকেশন। তিনি সহায়তা করছেন। আজ কলকাতায় এসেছেন রাজ কচরু। তিনি দেখা করেছেন রাজ্যপালের সঙ্গে। আমরা কথাই বলবো এখন তার সঙ্গে। স্যার, आपको बहुत बहुत स्वागत है हमारे स्टूडियो पे। आप क्या करना चाहते हैं? इतने दिन तक आपने क्या क्या स्टेप लिया? हम रैगिंग को खत्म ही करना चाहते हैं हिंदुस्तान से। ये हिंदुस्तान में ही है, पूरे दुनिया में नहीं। हिंदुस्तान, श्रीलंका, पाकिस्तान, बांग्लादेश में ही ज्यादा है, उसके अलावा कहीं नहीं है। और हम इसको खत्म करना चाहते हैं कंप्लीटली। तो इसके लिए हमने बहुत सारे कदम लिए हैं। सबसे पहले तो लेजिस्लेशन, हम सुप्रीम कोर्ट में गए जहाँ से लॉ बनवाया। उसके बाद रेगुलेशन, गवर्नमेंट का मदद के जो रूल्स बनाए गए हैं, वो यूनिवर्सिटी ग्रांट्स कमीशन है, मिनिस्ट्री ऑफ ह्यूमन रिसोर्सेज है। उसके बाद हमने इम्प्लीमेंटेशन प्लान किया कि जिससे कम्युनिकेशन बढ़ेगा। तो अब चौथा स्टेप हमारा अवेयरनेस कैंपेन है, जो कि हम पूरे हिंदुस्तान में कॉलेजेस, यूनिवर्सिटीज में जाके बताते हैं बच्चों को, अथॉरिटीज को, कि ये सही नहीं है, इसमें कोई एडवांटेज नहीं है, इसमें से कोई, इट्स ए सोशल इवल। तो उसके लिए बहुत जरूरी है कि हम अथॉरिटीज से मिल लें। तो सभी कॉलेजेस का हेड जो होता है वो चांसलर होता है, और वो ही गवर्नर होता है। तो इसलिए सबसे पहले मैं गवर्नर से शुरू करता हूँ। उसी सिलसिले में मैं यहाँ गवर्नर साहब से मिला आज। मैंने उनको कहा कि वो खुद इसमें अपना लीडरशिप ले लें, प्रोएक्टिव रोल ले लें, ना कि सिर्फ बोलने से कि हाँ जी चिट्ठी लिख दिया, हम रेगुलेशन बना रहे हैं। मैंने उनको कहा कि वो खुद वायलेंस के अगेंस्ट हैं। ही इज ए नाइस पर्सन, ही इज वेरी सोशल कॉजेज में इन्वॉल्व होते हैं। तो मैंने उनको ये रिक्वेस्ट किया कि ही शुड टेक ए प्रोएक्टिव रोल, एंड ही विल टेक ए प्रोएक्टिव रोल, ही प्रॉमिस। प्रेसिडेंट से भी मिल चुके? हाँ, प्रेसिडेंट से भी मिल चुके हैं पहले, बिकॉज प्रेसिडेंट को भी मैंने यही कहा, लेकिन प्रेसिडेंट को खुद भी इस चीज में बड़ा इंटरेस्ट था। हर एक्सलेंसी इज वेरी कीन कि ये डिजीज हिंदुस्तान से खत्म हो जाए। तो इसलिए उनसे मिलने में आसानी हो गई, बिकॉज शी हरसेल्फ वाज वेरी प्रोएक्टिव ऑलरेडी।
तो जब मैंने उनसे बात किया तो उसमें मुझे कोई ज्यादा मेहनत नहीं करनी पड़ी उनको कन्विंस करने में, शी वाज ऑलरेडी कन्विंस्ड। और वैसे ही सेम है, सभी गवर्नर लोग भी हैं, दे आर ऑल कन्विंस्ड। आई मेट आल्सो द प्राइम मिनिस्टर एट वन टाइम एंड मिनिस्टर्स एंड चेयरमैन ऑफ द यूजीसी एंड द सुप्रीम कोर्ट लॉयर्स एंड द जजेस, दे ऑल अंडरस्टैंड। उनको सबको मालूम है कि और समझते हैं कि ये बीमारी खत्म होनी चाहिए। हम सब लोगों को ये पता है कि ये एक बहुत गंदा बीमारी है, इसको खत्म करना है, हम सभी लोग अवेयर हैं, पूरा देश इसके बारे में जानता है, लेकिन फिर भी हर दिन हम लोग ऐसे ही इंसिडेंट से सामना करते हैं। कल भी हम लोग ऐसे इंसिडेंट देखे, आज सुबह भी जब न्यूज़पेपर खोले ऐसे एक इंसिडेंट का सामना हम लोगों को करना पड़ा। क्यों अभी भी ऐसा क्यों चल रहा है? इतना सारा लॉज आ गया, सुप्रीम कोर्ट का लॉ आ गया, फिर भी इन लोग डरते क्यों नहीं? डरते नहीं है, माइंडसेट है। अगर आप अभी भी, जब मैं बताऊंगा नहीं बिकॉज मुझे नहीं, आई कैन नॉट रिलेट द पीपल, लेकिन जब भी आप बात करोगे ऑफिशियल्स से, गवर्नमेंट ऑफिशियल्स हो या प्रिंसिपल्स कॉलेजेस के हों या पुराने लोग हैं, वो कहते हैं हमारे जमाने में भी हुआ करता था। सो दैट एलिमेंट इज देयर कि उनको ये अभी भी नहीं लगता है कि ये इस पे मिलिट्री स्टाइल नो टॉलरेंस एक्शन लेना चाहिए। लेकिन तब जो होता था वो सब वो फ्रेंडशिप बनाने के लिए होता था, थोड़ा बहुत मजाक होता था उसमें, और उससे ज्यादा कुछ नहीं होता था। लेकिन अब ये जानलेवा एक हथियार हो चुका है। जानलेवा हथियार तो है ही, उसके अलावा सेक्सुअल अब्यूज, बहुत ही ज्यादा सेक्सुअल अब्यूज है इसमें। जब आप देखेंगे तो 50% केसेस में सेक्सुअल कनोटेशंस है। उसके अलावा साइकोलॉजिकल अब्यूज है। इट इज ए वेरी डिफरेंट थिंग जो 30 साल पहले हुआ करता था। और जो हमारे अथॉरिटीज हैं वो, उनके दिमाग में वही इंप्रेशन है जो उन्होंने देखा है, विच इज रॉन्ग। तो मेरा काम आजकल यही होता है, जस्ट टू रिमूव दिस इंप्रेशन ऑन देम, कि जो हम सोचते थे, जब मैं कॉलेज गया था, जब सेक्रेटरी साहब थे या गवर्नर साहब थे या वाइस चांसलर साहब थे या वकील साहब थे, जो वो कॉलेज गए थे, वो रैगिंग नहीं है, नाम ही नाम है। इट हैज चेंज द कंप्लीट ट्रांसफॉर्मेशन, इट्स अ न्यू बॉल गेम ऑल टुगेदर। नई बीमारी है जो कि पहले नहीं हुआ करती थी। सो वो माइंडसेट चेंज करने में टाइम लगेगा, लेकिन वी आर वर्किंग एट इट। आपसे और भी कुछ बातें करनी है। কুশল বাবু, আপনার কাছে জানতে চাইবো, আপনারা তো এই ধরনের একটি অ্যাসোসিয়েশন, আপনারা যখন যান বিভিন্ন জায়গায়, সাধারণ মানুষ তাদের মধ্যে কতটা সচেতনতা আপনারা দেখতে পান? সাধারণ মানুষের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। শুধু সাধারণ মানুষ বলবো না, সচেতনতার অভাব সেই সমস্ত জায়গাগুলোতে রয়েছে যেখানে সচেতন হওয়ার কথা সব থেকে বেশি। রাঘবন কমিটির অর্ডার বেরোনোর পরে বেশ কিছুদিন পরে আমরা একটা সার্ভে করেছিলাম। সার্ভে করে দেখলাম যে বিভিন্ন কলেজের অথরিটিস, মানে তার ফ্যাকাল্টি মেম্বার, মানে প্রিন্সিপাল, এরা অনেকেই সেই অর্ডারটা কি নিয়ে কি বলা হয়েছে তার মানে মেন বিষয়গুলো তারা জানেন না। এবং আজকেও এতদিন পরেও এই বিভিন্ন বিষয় এবং তার কি শাস্তি হতে পারে, কি হওয়া উচিত, এবং দায়িত্বটা যে কলেজ অথরিটির উপরই প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন, এই জিনিসগুলো নিয়েও কিন্তু মানে কলেজ অথরিটি নিজেই ওয়াকিবহাল নন। আমরা গতকালের যে ঘটনাটা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে যখন কলেজকে বলা হচ্ছে যে এই ধরনের একটি ঘটনা আপনার কলেজে ঘটেছে, তিনি কিন্তু শাস্তির ব্যবস্থা তো করছেনই না, এবং তিনি স্বীকার করছেন না, তিনি বলছেন যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এটা খুবই স্বাভাবিক, মানে এটা ভারতবর্ষের অধিকাংশ কলেজে এই জিনিসটা চিরকাল ধরে ঘটে এসেছে যে র্যাগিং এর একটা ঘটনা ঘটলে সেটাকে ধামাচাপা দেওয়াই যেন প্রিন্সিপালের প্রধান কাজ। সেই কোথায় সেই জুনিয়র যে ছাত্রটি অ্যাবিউজড হলো তার পাশে দাঁড়ানো, তার সেই যন্ত্রণা যাতে লাঘব করার একটু চেষ্টা করা, সে ব্যাপারে তাদের উদ্যোগ খুব কম ক্ষেত্রেই দেখা যাচ্ছে। আমি ব্যতিক্রম নেই বলবো না, কয়েকজন নিশ্চয়ই কিছু কিছু কলেজে ব্যতিক্রম রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা যাচ্ছে সেটাকে ধামাচাপা দেওয়াটাই হচ্ছে প্রধান কাজ। কোনো এরকম স্পেসিফিক কলেজ কি আপনারা বলতে পারেন যেখানে আপনারা গিয়ে দেখেছেন যে সত্যি সত্যি প্রচন্ড বেশি র্যাগিং এর শিকার ছাত্রছাত্রীরা? নাম করাটা এই মুহূর্তে মুশকিল, কারণ এখানে অনেক ব্যাপার রয়েছে। মানে এই সুপ্রিম কোর্টের আইনটা বেরোনোর পরে নাম করাটা খুবই মুশকিল, কারণ মানে খুব সিম্পল ভাবে বলতে গেলে এমন খুব কম কলেজই আছে যার হোস্টেলে র্যাগিং হয় না, মানে যেখানে হোস্টেল আছে। আচ্ছা, মানে সুপ্রিম কোর্টের এই নিয়ম বেরোনোর পরেও কিন্তু এখনো পুরো দমে, এবং নিয়ম বেরোনোর পরে যেটা বলছি, শুধু আইন করে তো সবকিছু বন্ধ করা যায় না। এবং সেখানেই আমাদের যে এনজিও সেভ, আমরা সেটা নিয়েই কাজ করছি যে অ্যাওয়ারনেসের জায়গাটা প্রথমত, দ্বিতীয় জায়গায় ভিকটিম সাপোর্টটা আমরা রেখেছি অবশ্যই, সেটা অনেক একটা মানে ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু এই যে জায়গাটা যে আইন করে বন্ধ করা যায় না, কারণ এর আগে আমরা দেখেছি যে প্রতি বছর এভারেজ 10 জন করে মারা যেত, আইন বেরোনোর পরে কিন্তু গত বছর 13 জন মারা গেছে। এবং শুধু তাই নয়, যে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা গেছে, আগে এটা আমরা দেখতাম যে মোটামুটি নভেম্বর ডিসেম্বরে র্যাগিংটা বন্ধ হয়ে যেত, মানে সেই খবরগুলো আর আসতো না সেভাবে। এখন কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, সারা বছর ধরে
সারা বছর ধরে চলছে এবং 1 বছর পরেও একটি ছেলে এমন অ্যাবিউজের শিকার হচ্ছে যে হয় তাকে আত্মহত্যা করতে হচ্ছে বা অত্যাচারের জন্য সে ছাড়তে বাধ্য হচ্ছে অথবা মানে সে পঙ্গু হয়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটছে। এবং এমন বহু ঘটনা আছে যেখানে র্যাগিং এর জন্য হয়তো মৃত্যুটা হলো, কলেজ অথরিটি সেটাকে এইভাবে চালাবার চেষ্টা করছে যে না পড়াশোনার চাপ নিতে না পেরে আত্মহত্যা করেছে। খুব সহজ একটা প্রশ্ন, যে ছাত্রটি একটি ডাক্তারি কলেজে বা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হচ্ছে, সেই ছাত্র বা ছাত্রীটি যথেষ্ট মেধাবী ছাত্রছাত্রী। মেডিকেল কলেজগুলোতে, আমি তো নিজে একজন ডাক্তার হিসেবে বলতে পারি, মেডিকেল কলেজে পড়াশোনার এমন ভয়ঙ্কর চাপ কখনোই হয় না যার জন্য একটি ছাত্রকে বা ছাত্রীকে আত্মহত্যা করতে হতে পারে। এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সম্বন্ধে আমরা যারা জানি, আমাদের অর্গানাইজেশন ইঞ্জিনিয়াররা অনেকে রয়েছেন, তো এমন প্রেশার কোনো পড়াশোনার ক্ষেত্রে হয় না যার জন্য কাউকে আত্মহত্যা করতে হবে। একদমই বোঝা যাচ্ছে যে সেক্ষেত্রে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, একদমই ধামাচাপা দিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, এবং এটা কলেজের প্রচেষ্টা। এবং আমরা যখন বিভিন্ন কলেজে গিয়ে ক্যাম্পেইন করতে চাইছি, এবং প্রথম কথাই যেটা কলেজ অথরিটির কাছ থেকে আসছে যে আমার কলেজে তো র্যাগিং হয় না, আপনার কলেজে হোক না হোক সেটা অন্য কথা, আমরা আপনার স্টুডেন্টদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে চাই, সচেতনতাটা আমরা বাড়াতে চাই, সেখানেও কিন্তু একটা